নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 7 তারিখ শনিবার, জানাবো আজকে 23টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলায় বিজেপিকে একঘরে করতে কৌশলী অভিষেক, ধর্ণা মঞ্চে হুঙ্কার, এবার বলতে হবে। মার্কিন বিমানবাহী রণতরীতে এবার ড্রোন হামলা, দাবি ইরানের। উড়িয়ে দেওয়া হবে ভিক্টোরিয়া, মমতার মঞ্চে অদূরে বোমা আতঙ্ক। আঙুল কেটে বাদ দিতাম, জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি কল্যাণের। এক পরিবারের একটাই টিকিট, তৃণমূলে বাড়ছে জল্পনা। যুদ্ধের আবহে ভারতের রান্না গ্যাস যোগানে আশঙ্কা, গ্যাসের দাম বাড়লে বাড়বে, চিন্তিত নন ডোনাল্ড ট্রাম্পও। যান, মোদিকে গিয়ে দেখান, এটা দাবি তোলার জায়গা নয়। ধর্ণা মঞ্চে প্যারাটিচারদের বিক্ষোভে ক্ষুব্ধ মমতা। একদিনে বিনিয়োগকারীদের 10 লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেন্সেক্স পড়ল 1100 পয়েন্টেরও বেশি। বিবেচনাধীন ভোটারদের কি হবে, বড় বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকদের। 60 লক্ষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও, গর্জে উঠলেন অভিষেক। তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, বাংকার লক্ষ্য করে 50টি যুদ্ধ বিমানের একযোগে হামলা। 6714 কোটি টাকা অনুদানের অঙ্কে অনেক এগিয়ে বিজেপি, অন্যেরা কে কোথায় 2024-25 সালে তথ্য রিপোর্টে। রাজ্যসভার মনোনয়নে যাচাই পর্ব দেখতে বিধানসভায় নির্বাচন কমিশনার, রাজ্যে ভোটের নির্ঘণ্ট নিয়ে কি বললেন। অমিত শাহ বাড়ি গিয়ে আলুর দম খেয়েছিলেন কেন, সৌরভকে দালাল বলাই তীব্র প্রতিবাদ অভিষেকের। বাংলায় বিজেপিকে একঘরে করতে কৌশলী অভিষেক, ধর্ণা মঞ্চে হুঙ্কার, এবার বলতে হবে। তৃণমূলে মদন মিত্রর শত্রু কারা, একান্ত সাক্ষাৎকারে সোজাসাপটা কামারহাটির বিধায়ক। সেলসম্যানের টার্গেট পূরণ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার, ধর্ণা মঞ্চ থেকে তোপ শতাব্দীর। ভোটের আগে বড় প্রশ্ন, শুভেন্দুর ভবিষ্যৎবাণী কি মিলতে চলেছে বাংলায়। দেশ নেই ঝুঁকনে দুঙ্গা, শুধু নির্বাচনী স্লোগান, আমেরিকার চাপে নথি স্বীকারের অভিযোগে সরব কংগ্রেস। মৃত্যু ফাঁদে 23,000 ভারতীয় নাবিক, দাউ দাউ করে জ্বলছে জাহাজ, মোদী সরকারের কাছে চরম আর্জি। সবার নাম ডায়েরিতে নোট করা আছে, পরিবর্তন যাত্রায় হামলা হতেই হুঙ্কার সুকান্তর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ, দার্জিলিং এবং সিকিমে পর্যটন শিল্পে ক্রমে বাড়ছে বিপর্যয়ের ছায়া। ভাতা নিলে ভাতার পাবে না, বিজেপির সভামঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য, বিধায়ক অসীমের বিতর্ক তুঙ্গে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। 21-এর বিধানসভা নির্বাচনের আগে নো ভোট টু বিজেপি স্লোগান সাড়া ফেলেছিল। 26-এর ভোটের আগে বিজেপিকে বয়কটের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে ভোটমুখী বঙ্গে রাজ্যের রাজনীতি তোলপাড়। সাধারণ মানুষের এসআইআর হেনস্থার প্রতিবাদী ধর্মতলায় ধর্নায় সামিল মমতা অভিষেক। অভিষেক বলেন, অপরিকল্পিত এসআইআর এর জন্য 172 জন সহনাগরিককে আমরা হারিয়েছি। মাটির জন্য তাদের প্রাণ দিয়েছেন, তাদের বলিদান প্রাণ আমরা বৃথা যেতে দেব না। এবার নো ভোট টু বিজেপি নয়, বয়কট বলতে হবে। সামাজিকভাবে বয়কট করুন, কেন্দ্রকে বিঁধে তিনি আরো বলেন, ভারতবাসীর পোড়া কপাল, দেশ কার থেকে পেট্রোল কিনবে সেটা ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অমিত শাহ এলে তার সবার শুরু থেকে হয় আমার নাম দিয়ে, বিজেপির সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি একটা প্রস্তাব দিয়েছি, পাশে অসম, ত্রিপুরা, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, সব রাজ্যে বিজেপি ক্ষমতায়, কোনো শর্ত ছাড়া 2.5 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মোদির একটা সরকার দিয়ে দেখাক, যদি দিতে পারে আমি রাজনীতি থেকে অবসর নেব। যত মহিলা আছে সবাইকে দিয়ে দেখাক। বাইরে ভোটার নিয়ে এসে নাম লিস্টে তুলে ভেবেছিল ভোটে জিতবে। তিনি আরো বলেন, অপরিকল্পিত এসআইআর, বিচার ব্যবস্থায় একাংশ ইডি, সিবিআই, সংবাদ মাধ্যম, সবার উপরে চ্যালেঞ্জ থাকলো। মানুষ ভোট দেবে, এই লড়াই সেই লড়াই। বিচারাধীন 60 লক্ষ, নাম কেটেছে 58 লক্ষের। 1 কোটির বেশি মানুষ, 1,24 লক্ষ। এসআইআর ঘোষণা হওয়ার 3 মাস আগে বিজেপি নেতারা গলা ফাটিয়ে বলেছিল, এটা তো কাকতালীয় হতে পারে না, যতদিন এই 60 লক্ষ মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে না
বঞ্চিত থাকবে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। মনে রাখবেন, এই 60 লক্ষ ভোটারের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর চেয়ার কেন বিবেচনাধীন হবে না? অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে কমিশন। যদিও এদিন 60 লক্ষ ভোটার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তার সাফ জানিয়েছেন, 60 লক্ষের কি হবে তার জানা নেই। বিবেচনাধীন সুরাহার আগেই ভোট ঘোষণা কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে। শাসক থেকে বিরোধী সকলেরই দাবি নিষ্পত্তি না হওয়ার আগে ভোট করানো উচিত না, এই মর্মে সিইও দপ্তরে চিঠি দিয়েছেন তারা। যদিও সিইওর দাবি ভোট কবে হবে সেই দিনক্ষণ স্থির করার ক্ষমতা তার নেই, সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। মার্কিন বিমানবাহী রণতরীর ইউএসএস আব্রাহাম লিঙ্কনে এবার ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছে, ওমান সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীটি তাদের ড্রোন হামলায় আঘাতপ্রাপ্ত রয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি গত বৃহস্পতিবার এই খবর জানায়। সংস্থাটির মুখপাত্র বলেছেন, রণতরীটি ওমান সাগরে ইরানের সমুদ্র সীমা থেকে 340 কিলোমিটার দূরে এসে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তথা আইআরজিসির নৌবাহিনী ড্রোন হামলায় রণতরীটিকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের দাবি অনুযায়ী হামলার পর রণতরীটি তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ার সহ দ্রুত এলাকা ছেড়ে চলে যায় এবং এখন ঘটনাস্থল থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে যুদ্ধের দ্বিতীয় দিন গত রবিবার আইআরজিসি জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসাবে ওই মার্কিন রণতরীকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে আঘাত করেনি এবং জাহাজটি স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওই কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং এদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ইরান যুদ্ধ 7ম দিনে গড়িয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে ইরানের তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এতে হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে। ইরানের সামরিক বাহিনী বলছে, শত্রুর বিরুদ্ধে তাদের হামলা এখন নতুন ধাপে প্রবেশ করেছে এবং প্রয়োজন হলে স্থল এবং সমুদ্র উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উড়িয়ে দেওয়া হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কর্তৃপক্ষের মেলে এমনই হুমকির বার্তা। তারপর আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। হুমকির বার্তা পেতেই হেস্টিংস থানার সঙ্গে যোগাযোগ করে কর্তৃপক্ষ। মেমোরিয়ালে পৌঁছায় লালবাজারে বম্ব স্কোয়াড। আপাতত তদন্ত চলছে। দিন কয়েক আগেই রাজ্যের একের পর এক আদালত, পোস্ট অফিসে বিশেষ করে যেখানে পাসপোর্ট তৈরি হয় এমন সরকার প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করে দেওয়া হয়েছিল বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোমা আতঙ্ক শহর কলকাতায়, তাও আবার ভিক্টোরিয়ার মতো জায়গায়। এদিন দুপুরেই ইমেল মারফত সেই হুমকির বার্তা পেয়েছেন ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। তারপর হেস্টিংস থানায় যোগাযোগ করে তারা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়, যোগাযোগ করে তারা। তবে এই বোমা হুমকির জেরে ভিক্টোরিয়ার পর্যটন ব্যাহত হয়েছে এমনটা নয়। কয়েকটা জায়গা বাদে সাধারণ মানুষ ভিক্টোরিয়ায় প্রবেশ করতে পারছেন। পুলিশের নজরদারিও রয়েছে। প্রবেশের আগেই চলছে যাচাই। সঙ্গে ভিক্টোরিয়ার অন্দরে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। বলে রাখা প্রয়োজন, শুক্রবার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের বিরোধিতায় মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার ধর্ণা মঞ্চ থেকে ভিক্টোরিয়ার দূরত্ব মেরে কেটে 3 কিলোমিটার। স্বাভাবিকভাবেই এমন হুঁশিয়ারি তা ভুয়ো হলেও একটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে। তাই তড়িঘড়ি তল্লাশি অভিযানে নেমেছে লালবাজার। মেদিনীপুরে আদালতে বোমা আতঙ্কের ফের উড়ো ইমেলে বোমা আতঙ্ক মেদিনীপুর আদালতে। সিইসি জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, আর তার জেরে মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিলেন কল্যাণ। বলেন, মুখ্য নির্বাচন কমিশনারের চেয়ারে না থাকলে আঙুল কেটে বাদ দিতাম। ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ থেকে একই রকম ভাষাতে হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একা কেবল একা, কোনো ব্র্যান্ড নিয়ে নয়, কোনো ন্যাশনাল পার্টির ব্র্যান্ড নিয়ে নয়, কেবল মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছেন, এত কর্মী তৈরি হয়েছেন। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম। কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছেন আপনারা কল্পনা করতে পারবেন না। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলেছেন, এই কথার রেশ টেনেই হুঁশিয়ারি দেন। আরে আঙুল তুলে তুমি কাকে বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। এখানেই থামেননি কল্যাণ। তিনি বলেন, আপনি তো 1-1.5 বছর এসেছেন চিফ ইলেকশন কমিশনার হয়ে। আপনি তো এসেছেন অমিত শাহের দয়ায়। আপনি তো কোঅপারেটিভ সেক্রেটারি ছিলেন। কমিটিতে আপনার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন। আপনার জ্ঞান কত আছে আমার জানা আছে।
আপনি কিচ্ছু জানেন না, আপনি একটা গোয়ার গোবিন্দ লোক। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এর আগেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তার বৈঠকে আঙুল তুলে কথা বলতে চেয়েছিলেন, তিনি আঙুল নামাতে বলেন। রাজ্যে চতুর্থবার তৃণমূল ক্ষমতায় আসা নিয়ে আশাবাদী শাসক দলের নেতারা। এই আবহে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী নিয়েও বাড়ছে জল্পনা। কাদের দেওয়া হবে টিকিট? নবীন প্রবীণের মেলবন্ধনে কিভাবে প্রার্থী তালিকা তৈরি হবে? আরো একটি প্রশ্ন উঠে আসছে, এবার কি পরিবার একটাই টিকিট ফর্মুলা দেবে তৃণমূল নেতৃত্ব? সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এমন ফর্মুলা অনুসরণ করতে পারে রাজ্য শাসক দল। সেক্ষেত্রে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার পরিবারের কারা টিকিট পেতে পারেন তা নিয়েও বাড়ছে জল্পনা। রাজ্য জুড়ে তৃণমূলের বহু প্রভাবশালী নেতা এবং তাদের ছেলেমেয়েরা রাজনীতিতে সক্রিয়। আবার কোথাও স্বামী স্ত্রী তৃণমূলের পদে রয়েছেন। রাজ্য শাসক দলের এইসব পরিবারগুলিতে টিকিটের দাবিদার একাধিক। কলকাতাতে যেমন এরকম শাসক নেতার পরিবার রয়েছে, তেমন জেলাগুলিতেও রয়েছে। 26 নির্বাচনে এইসব পরিবারে কারা টিকিট পাবেন তা নিয়েও জল্পনা বাড়ছে। কলকাতায় যেমন রয়েছেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, স্বর্ণকমল সাহা এবং সুপ্তি পান্ডেরা। কলকাতা পৌর নিগমের মেয়র এবং কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম, তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকেও তৃণমূলের নানান কর্মসূচিতে দেখা যায়। কলকাতা পৌর নিগমের ডেপুটি মেয়র এবং কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। অন্যদিকে তার ছেলে সন্দীপন সাহা কলকাতা পৌর নিগমের কাউন্সিলর। সূত্রের খবর, এবারে নির্বাচনে প্রার্থী হতে চান না বলে ইতিমধ্যে দলকে বার্তা দিয়েছেন স্বর্ণকমল। তিনি চাইছেন তার আসনে ছেলে সন্দীপনকে প্রার্থী করা হোক। আবার মানিকতলার বিধায়ক সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার, হঠাৎ ফিরল পুরনো নির্দেশিকা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে ভারতের রান্নার গ্যাসের যোগানের আশঙ্কা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের কথায় গ্যাসের দাম বাড়লে বাড়বে, যুদ্ধ থামলে আবার দাম কমবে। আমেরিকাতে ঊর্ধ্বমুখী গ্যাসের দাম, অবিচল ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার রাজি হয়েছে রাশিয়া থেকে তেল না কিনতে। তখন প্রশ্ন উঠেছিল, ভারত কোথা থেকে তেল কিনবে কিংবা না কিনবে তা ঠিক করে দেওয়ার ট্রাম্প কে? এই পরিস্থিতিতে আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি কর্মসূচিতে তেল এবং গ্যাস উৎপাদনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে দেশ। বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখতে আমেরিকার অর্থ বিভাগ ভারতকে রুশ তেল কেনার অনুমতি দিতে 30 দিনের একটি সাময়িক মুকুব বা ওয়েভারি জারি করেছে। একদিকে সাময়িক মুকুব এবং ইরানের হুমকিতে হরমুজ প্রণালী ডোনাল্ড ট্রাম্প আটকে অসংখ্য জাহাজ। ভারতের ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4-5 দিনের স্টক। পরিস্থিতি সামলাতে নতুন নির্দেশিকা পেট্রোলিয়াম মন্ত্রকের। 21 দিনের আগে নতুন করে বুকিং নয়, দাবি ডিস্ট্রিবিউটরদের। বিকল্প রাস্তা না খুললে এলপিজি নিয়ে আশঙ্কা ডিস্ট্রিবিউটরদের। বায়োমেট্রিক কেওয়াইসি না করালে উজ্জ্বলা প্রকল্পে বুকিং বন্ধ। নতুন স্টক না আসা পর্যন্ত কমার্শিয়াল গ্যাসের সংকটের আশঙ্কা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। সরকারি সমস্ত রিফাইনারি সংস্থাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, দেশের তেল এবং রান্নার গ্যাসের ঘাটতি নেই। একদিকে 26 ফেব্রুয়ারি বিশ্ববাজারে অপরিকল্পিত তেলের দাম ছিল 6,500 টাকা প্রতি ব্যারেল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন 21 দিনের একটাই গ্যাস সিলিন্ডার, হঠাৎ ফিরেছে পুরনো নির্দেশিকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতের রান্নার গ্যাসের যোগানের আশঙ্কা রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের কথায় গ্যাসের দাম বাড়লে বাড়বে, যুদ্ধ থামলে আবারও কমবে। অন্যদিকে আমেরিকায় ঊর্ধ্বমুখী গ্যাসের দাম, অবিচল ট্রাম্প। গ্যাসের দাম বাড়াচ্ছে, এটা অনেকটা গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমার চিন্তার কিছু নেই, গ্যাসের দাম নিয়ে দাবি আমেরিকান প্রেসিডেন্টের। এই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন নরেন্দ্র মোদীর সরকার রাজি হয়েছে রাশিয়া থেকে তেল না কিনতে। তখনই প্রশ্ন উঠেছিল, ভারত কোথা থেকে তেল কিনবে কিংবা না কিনবে তা ঠিক করে দেওয়ার জন্য ট্রাম্প কে? এই পরিস্থিতিতে আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি কর্মসূচিতে তেল এবং গ্যাস উৎপাদনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে দেশ। বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখতে আমেরিকার অর্থ বিভাগ ভারতকে রুশ তেল কেনার অনুমতি দিয়ে 30 দিনের একটি সাময়িক মুকুব বা ওয়েভারি জারি করেছে। একদিকে ইরানের হুমকিতে হরমুজ প্রণালী ডোনাল্ড ট্রাম্পের আটকে অসংখ্য জাহাজ। ভারতের ডিস্ট্রিবিউটরদের আটকে রেখে 4-5 দিনের স্টক। পরিস্থিতি সামলাতে নতুন নির্দেশিকা পেট্রোলিয়াম মন্ত্রকের। 21 দিনের আগে নতুন করে বুকিং নয়, দাবি ডিস্ট্রিবিউটরদের। বিকল্প রাস্তা না খুললে এলপিজি নিয়ে আশঙ্কায় ডিস্ট্রিবিউটররা। বায়োমেট্রিক কেওয়াইসি না করালে উজ্জ্বলা প্রকল্পের বুকিং বন্ধ। অন্যদিকে 3রা মার্চ অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে 7,278 টাকা। 6ই মার্চ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়িয়েছে প্রায় 7,700 টাকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ টানা চলতে থাকলে এই দাম ব্যারেল প্রতি পৌঁছে যেতে পারে 9,000 টাকার উপরে।
প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।